আসসালামু আলাইকুম। মেঘের আড়ালে গল্পের সূচনা পর্ব। বধূ সেজে বসে আছি আমার বড় বোনের পাবনা থেকে পালাওকৃত সাইকো ভাসুরের সামনে। কথাটা শুনতে অদ্ভুত লাগছে, তাই না? লাগলেও কিছু করার নেই। লজ্জায় দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। এই মুহূর্তে দুঃখে চোখ তুলে কারোর দিকে তাকাতে মন চাচ্ছে না। এতদিন বান্ধবীদের মজার ছলে কত শত কথাই অভিশাপ দিতাম, কিন্তু নিজের কপালে যে এমন কিছু অপেক্ষা করেছিল কে জানতো। বারবার মনে হচ্ছে সময়টা এখানেই থেমে থাকুক, আর আমি এখান থেকে একটা দৌড় লাগাতে পারলেই আপাতত বাঁচি। কাজী সাহেব বারবার তাড়া দিয়ে যাচ্ছেন কবুল বলার জন্য, কিন্তু এই সাইকো তার ছেঁড়া ছ্যাঁকা খাওয়া ব্যাকা হওয়া বীরপুরুষকে নিজের স্বামী ভাবতে নিলেই শরীর যেন ভয়ে কান্নায় কেঁপে উঠছে। আমি জান্নাতুল নূর, বাবা মার দ্বিতীয় সন্তান। এইবার এইচএসসি দিয়েছি। এইচএসসি দিয়েই বিয়ে নামক পিঁড়িতে বসতে হলো আমাকে, এক প্রকার বাধ্য হয়ে। এখন আপনারা হয়তো অবাক হচ্ছেন আমি কোন দুঃখে এই ব্যাটা সাইকোকে বিয়ে করছি, তাই তো? বিষয়টা খুব হাস্যকর, তাই না? হ্যাঁ, আমারও খুব হাসি পাচ্ছে নিজের কপালের উপর। এই হাসি পাচ্ছে যে খুশির ঠেলায় এতই হাসি পাচ্ছে যে খুশির ঠেলায় এই মুহূর্তে বাড়ির পাশে যে পচা নদীটা আছে ওইখানে গিয়ে ঝাঁপ দিতে ইচ্ছে জাগ্রত হয়েছে আমার এই ছোট মনে। কিন্তু পরিবারের মান সম্মানের কথা ভেবে আর তাদের চোখ রাঙানোর জ্বালায় আপাতত কিছু করতে পারছি না। আজ আমার বড় আপি ইশারা বিয়ে ছিল। এই বিয়েটা যেন আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আসিফ আঙ্কেল আব্বুর ছোটবেলার বন্ধু, তার ছোট ছেলে ইরফান ভাইয়ার সাথে ইশারা আপির বিয়ে ছিল। আজ মূলত দুই বন্ধুর বন্ধুত্ব আরও পাকাপোক্ত করার জন্য তারা এই সিদ্ধান্ত নেন। আপু আর ইরফান ভাইয়ার বিয়ের শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আসিফ আঙ্কেল অস্থির হয়ে এসে আব্বুর কাছে এক প্রকার হাত জোড় করে মিনতির সুরে আবদার করে বসে আমার সাথে ইয়াদ ভাইয়ার বিয়ে দেওয়ার জন্য। মুহূর্তে বাড়িতে বিয়ে বাড়ি আমেজ থেকে ছোটোখাটো টর্নেডো বয়ে যায়। আমি নাকি পারবো তার গ্রামা মুখ করা গম্ভীর জলে থাকা ছেলেকে আগের মতো করতে। আমার কারণে নাকি তার ছেলে আজ 3 বছর পর হেসেছে। এই আমি তো একবারও দেখিনি। আর হাসলেও বিয়ে করতে হবে, এমন কোনো কথা আছে আদেও? আব্বুর কি হলো জানি না, আমার দিকে এক নজর তাকিয়ে আঙ্কেলকে নিয়ে ভিতরের রুমে চলে গেলেন। প্রায় পাক্কা 1 ঘন্টা পর আসে। আম্মু আর আপিকে উদ্দেশ্য করে বলেন আমাকে রেডি করাতে। আজ আমার সাথে ইয়াদ ভাইয়ার বিয়ে হবে। এটা শোনার সাথেই আমার যেমন রোদ্দুর আকাশে মেঘগুলো জমে বজ্রপাত ঝড় কানে শো শো করে বয়ে গেল। আমি কিছু বলতে নিতেই আব্বু আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন, আর আম্মু আমাকে হাতের ইশারা দিয়ে বোঝালেন এত মানুষের সামনে মুখ খুললেই মাইর। এখন তো আমার রীতিমতো মনে হচ্ছে রেল স্টেশন বটগাছ এর নিচ থেকে আসলেই আমাকে কুড়িয়ে এনেছে। তাই তো আমার সাথে এই ঘোর অন্যায়গুলো করছে। মা বলো আলহামদুলিল্লাহ, বলো মা। বুঝতে পারলাম আমার কাছে এমন কোনো নিনজা টেকনিক জানা নেই এই বিয়ে নামক ঝড় থেকে বাঁচার। তাই বাধ্য হয়ে বলে ফেললাম আলহামদুলিল্লাহ। হয়ে গেলাম ইয়াদ নামক সাইকো ব্যাটার বউ। বউ হয়ে বউই তো এমন তেমন কেউই বউ না। আবার এই সাইকোটার বউ ভাবতেই কান্না পাচ্ছে। রাগে দুঃখে ফুসফুসের
পাশে বসে থাকা ইয়াদ নামক দানবের দিকে রুক্ষ চোখে তাকিয়ে দেখি সেই আপাতত তার গম্ভীর চিন্তায় মগ্ন আছে। আচ্ছা, ওর মনে এখন কি চলছে? ও কি আমাকে নিয়ে ওর মনে পাগলা গারদের কোনো কাহিনী সাজাতে ব্যস্ত নেই তো? ভেবেই গা যেমন মুহূর্তে কাঁটা দিয়ে উঠল। এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বাবাইটা আমার, কখন যে তুই এত বড় হয়ে গেলি বুঝতেই পারিনি। গালে হাত দিয়ে কান্না মিশ্রিত সুরে, এতদিন আমার ঘর তোর হাসি দুষ্টুমিতে মেতে থাকতো, আজ সব শান্ত করে চলে যাচ্ছিস অনেক আরেক ঘর আলোকিত করতে। বুঝতে যেহেতু পারিনি, তাহলে পাঠাচ্ছ কেন আব্বু ওই সাইকোর ঘরে? আমার আলোকিত করতে কি তোমার ঘরে বেশি কারেন্ট বিল আসছিল যে তুমি সেই রাগে আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ? সরি, লেখাতে প্রচুর ভুল, ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। বাবাইটা বড্ড অভিমান হয়েছে আব্বুর উপর, তাই না? আচ্ছা, তুই কি ভরসা করিস তোর আব্বুকে? নিজের থেকেও 1000 গুণ বেশি করি। কাল ও করতাম, আজও করি। কোনো সন্দেহ আছে আমার উপর? তাহলে তোর আব্বুর উপর একটু ভরসা রাখ। আমি যা করেছি তোর ভালোর কথা চিন্তা করেই করেছি। এখন হয়তো আমার কথা তুই বুঝছিস না, সময় হলে তুই একদিন ঠিকই বুঝবি তোর আব্বু তোর জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। কপালে চুমো দিয়ে আব্বুর কথা শেষ হতেই আম্মুর কাছে এসে আমার হাত মুঠো শক্ত করে ধরে। তুই বয়সে তোর আপির থেকে 6 বছরের ছোট হলেও ইশারা থেকে তুই বেশি বুদ্ধিমান। আমার লক্ষ্মী মেয়ে, তোকে কিছু বলতে বা বুঝাতে হবে না আমার তোর উপর বিশ্বাস আছে। তুই সব পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে চলতে পারবি। শোন মা, ইয়াদ খুব ভালো ছেলে, তুই ইয়াদকে মানিয়ে নিয়ে ওর সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবি না? আম্মুর কথা শুনে ইতিমধ্যে 440 ভোল্টের শক খেলাম। ইয়াদকে স্বামী হিসাবে মেনে নিতে বলছে, তার উপর আবার শান্তিতে সুখে সংসার। আদৌ কি আমি পারবো? ইয়াদের পরিবার বেশি দেরি করলো না। খুব তাড়াতাড়ি তারা নূর ও ইয়াদকে এবং ইশারাকে নিয়ে চলে আসলো। বাসর ঘরে বসানো হয়েছে নূরকে। বাসায় আসার পর থেকেই ইয়াদের আত্মীয় স্বজন অনেকেই অনেক কথা বলেছেন, সাথে একটা ফ্রি টাইপ জ্ঞানও দিয়েছেন। নূরের দাদি শাশুড়ি নূরের অবস্থা বুঝতে পেরে ইয়াদের ছোট বোনকে বলে বাসরঘর নামক ঘরে বসিয়ে দিয়ে গেছে। আপাতত আমার জীবনের মতো রুমটা কিছুটা অন্ধকার হয়ে আছে, কিন্তু ডিম লাইটের মৃদু আলোতে চারপাশটা আফসা আফসা বোঝা যাচ্ছে। দরজা খুলে রুমে প্রবেশ করলে প্রথমে গিয়ে চোখ পড়ে বেডের উপরে ইয়াদ ভাইয়ার বিশাল এক ছবির উপর। বাইকের সাথে কিলার লুক দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, মুখে আঁকাবাঁকা, দাঁতে উজ্জ্বল করা হাসি, লাল পাঞ্জাবি পরিহিত, হাতা কনুই পর্যন্ত গোটানো। ছবিটার দিকে আমি হাঁ করে তাকিয়ে আছি, বড়সড় ক্রাশ খাওয়ার মতো। এটা কি এই ইয়াদ যাকে আমি কিছুক্ষণ আগে গোমরা লুকে দেখেছিলাম? ছবিটা আজ থেকে ঠিক 3 বছর আগের তোলা। ছবির নিচে তাকিয়ে দেখেছি দেওয়া আছে তারিখ, তাই বুঝতে কষ্ট হলো না। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি ঘুরে তাকালাম।
নূর, কেন করলে আমার সাথে এমন? আইসি আমার বাবার টাকার জন্য, তাই তো? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এই সাইকো আমদানি বলে কি এইসব? এত সহজে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে ভাগ্যক্রমে খারাপ ও লোভী মেয়ের পদবিটাও ওনার জন্য আজ পেয়ে গেলাম। আমি মেডিকেল ফ্যামিলি মেয়ে, আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে বলে যা নয় তাই বলবে, আর আমি মুখ বুজে সব শুনবো? তুমি দেখতে যতটা ভোলাভালা ইনোসেন্ট, বোঝাও তার এক ছিটে ফোঁটা ও তুমি নও, সেটা তুমি খুব ভালো করে জানো, আর আমিও জেনে গেছি। তাই এই ভোলাভালা অবুঝ ইনোসেন্ট লুক দেওয়ার ড্রামা বন্ধ করো। রাগিত সুরে, দেখুন আপনি কিন্তু দেখুন আপনি কিন্তু এবার আপনার লিমিট পার করছেন। হোয়াট ডু ইউ মিন বাই ভোলাভালা ড্রামা বন্ধ করো? আমাকে দেখে কি আপনার কোনো অ্যাঙ্গেলে অভিনেত্রী মনে হয়? হ্যাঁ, আপনি কাকে কি বলছেন? আপনি আদেও কি বুঝে বলছেন? তাচ্ছিল্য হাসি দিয়ে কি বললাম? লিমিট? হাসালে আমাকে। আমার আদেও লিমিট বলে কিছু থাকলে তো লিমিট পার করব, তাই না? যদি তোমার মধ্যে সামান্যতম লিমিট, আত্মসম্মান বোধ বলে কিছু থাকতো তাহলে আমাকে বিয়ে করতে না। আমার এবার বুকটা ফাইটটা যাই, মরা কান্না আসতেছে। বাবা আমাকে শেষমেশ এই কোন পাগলের সাথে বিয়ে দিল? এই তো পাগল ও না, পাগলের নামে মিসকা শয়তান। বলে কি এইসব? কোথায় আমি কপাট রাগ দেখাবো? এই পোলা উল্টো আমাকেই রাগ দেখাচ্ছে। বলি, এটা কি স্টার জলসার মঞ্চ পাইছে যে একের ভিতর সব বলে যাচ্ছে? না, জীবনটাকে ওই ফালতু স্টার জলসা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমি কপাটে রাগ দেখিয়ে শাড়ির আঁচল কোমরে গুজে ওনার সামনে গিয়ে আঙুল তুলে, এই যে মিস্টার, এটা কি কোনো সিনেমা হল পেয়েছেন যে ডায়লগ বাজি দিয়ে যাবেন আর আমি সব শুনে নীরবে হজম করে যাব? আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে সাবানা পেয়েছেন যে আপনার এই ডায়লগ শুনে কানে হাত দিয়ে না স্বামী না, ওগো বলো না এই সব বলে মরা কান্না জুড়ে দেব? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি নূর, সাবানা না, যে আপনার কথাগুলো সব সহ্য করে নিব। আর কি জানি বললেন? ওহ হে, আমি আপনার জীবন নষ্ট করেছি, তাই তো? আফসোস, হাসালেন আমাকে। জীবন আমি নষ্ট করেছি না আপনি আমার করেছেন, কোনটা বলেন তো? আর আমি আপনার কাছে গিয়ে বলেছি একবারও যে আমাকে বিয়ে করো, ইয়াদ না হলে আমি তোমার বাবার টাকা কিছুতেই পাবো না। বরং আপনার বাবা আমার আব্বুর কাছে এসে হাত জোর করে বলেছেন ইয়াদের সাথে যেন নূরের বিয়ে দেওয়া হয়। আর কি জানি বলেছিলেন? খারাপ মেয়ে। খারাপের কি দেখেছেন বলেন তো? আমি যদি চাইতাম তখন বাড়ি ভর্তি মেহমানদের সামনে একটা সিন ক্রিয়েট করতে পারতাম। করেছি কি? চুপ হয়ে গেলেন যে? জবাব নাই আপনার কাছে? উনি আমার দিকে কিছুক্ষণ শান্ত চাহনিতে তাকিয়ে ব্যালকনিতে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম মাথা ঠান্ডা করার জন্য। লম্বা এক শাওয়ার প্রয়োজন। সকাল সকাল দরজায় কড়া নাড়ায় আমার ঘুম ভাঙল। ঘুমু ঘুমু চোখে হেলে দুলে দরজা খুলে দেখি আমার বোন ইশারা দাঁড়িয়ে আছে, মুখে সূর্যমুখীর লাভার ধারণ করে।
কি হয়েছে আপনি এমন করে তাকিয়ে আছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? চিন্তিত হয়ে বলি, কয়টা বাজে? এমা, তোমার ঘরে ঘড়ি নাই আপু? কয়টা বাজে জানার জন্য এই সকাল সকাল আমার শান্তির ঘুমটা নষ্ট করলা? দিস ইজ নট ফেয়ার আপু। ঠোঁট উল্টিয়ে, নূর, চিল্লাও কেন? কানে হাত দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 10 বাজতে চলল। 4-5টা চোখ বুলিয়ে মনে পড়ল আমি তো আমার বাসায় না, আসিফ আঙ্কেল এর বাসায়। এবার আপির দিকে তাকিয়ে তার রাগার কারণ বুঝতে পারলাম। সরি, আমি বুঝতে পারিনি যে এত দেরি হয়ে যাবে। নূর, তুই কখন বড় হবি বলতো? যা জলদি করে ফ্রেশ হয়ে নিচে আয়, মামুনি তোকে ডাকছে সেই কখন থেকে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। রান্নাঘরে এক কোণায় সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। মামুনি আর আপু সব কাজ করছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। বলি, আমি তোমাদের কিছু হেল্প করি? না প্লিজ, সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই চলছি। দেখতে দেখতে কখন আমি বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছি। এবার তো কিছু করতে দাও আমাকে। সবাই কি বলবে বলো তো? বাড়ির বড় বউ হয়ে দিব্যি দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা আর ছোট বউ সব কাজ করছে। তোমাদের জন্য আজ সিরিয়ালের দরজাল বউ হয়ে গেলাম। যাও অভিমান এর সুরে। দেখ মেয়ে বলে কি, সরি দেখো মেয়ে বলে কি, এইটুকু পুচকি মেয়ে বলে কাজ করবে। আর আমরা কখন বললাম তুই সিরিয়ালের দরজাল বউ? আর হলেও সমস্যা নেই, আমরাই মানিয়ে নিব না। ইশারা ঠিক বললাম তো? মুচকি হেসে, মামুনি তোমরা হাসছো, নট ফেয়ার। এখন যা তো আম্মু, গিয়ে ইয়াদকে কফিটা দিয়ে আয়। আমি যাব হতাশ হয়ে। হ্যাঁ যা, গিয়ে একটু দিয়ে আয়, আমি তো কাজ করছি, না হলে আমিই যেতাম। আচ্ছা দাও, দিয়ে আসছি খাটাসকে। এই কি ব্ল্যাক কফি? হ্যাঁ ইয়াদ ব্ল্যাক কফি খায়। এই কারণেই তো বলি মুখে এত চিরতার রসযুক্ত কথা কেন বের হয় মনে মনে। রুমে এসে সেই কখন থেকে ওনাকে ডেকে যাচ্ছি, এই যে শুনছেন, ওগো সাইকো স্বামী শুনছো বলে ওঠার কোনো নামই নেই। ডাকতে ডাকতে আমি রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি, আর মহাশয় আরামসে দিব্যি ঘুমাচ্ছে। না, কিছু তো করতে হবে। কানের সামনে গিয়ে, এই বেটা সাইকো, ওই ওই বেটা সাইকো। উনি ব্যাককলের মতো চোখ খুললেই বসে জোরে জোরে শ্বাস নিচ্ছেন, এক হাত কানে আর বুকে এক হাত দিয়ে। ওনাকে দেখে মনে হচ্ছে বড়সড় কোনো এক ভূমিকম্প ওনার উপর বয়ে গেছে, তাই এভাবে কাঁপছে। ওনাকে এইভাবে জ্বালাতন করতে পেরে মনে সে কি শান্তি লাগছে। এইবার বুঝো বেটা, কত ধানে কত চাল। তোর জন্য কাল এই শীতের মধ্যে মাথা ঠান্ডা করার জন্য আমায় শাওয়ার নিতে হয়েছে, তার জন্য এই ছোটোখাটো প্রতিশোধ নিলাম। আমি আবার বড় মনের বালিকা তো, তাই কারোর ঋণ রাখা বেশি দিন পছন্দ করি না। উনি ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালেন আমার সামনে, ধীর পায়ে এসে কিছুক্ষণ ভুরু কুঁচকে আমার দিকে
রুক্ষ চোখে তাকিয়ে থেকেই ওনার চোখের রাগটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাগে ওনার কপালের রগগুলো ফুটে উঠেছে। কোবরার মতো ফুসফুস করে ফুলছেন, কতটা যে ভয়ঙ্কর লাগছে ওনাকে দেখতে। আমি ভয়ে ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া, আ আ আ আপনার কফিটা। আর কিছু বলার বা শোনার সুযোগ না দিয়ে এক দৌড় লাগালাম। আপাতত এই সাইকোর ছোবল থেকে বাঁচতে পারলেই আমার। সিঁড়ি থেকে নেমেই বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি, আর একটুর জন্য বড়সড় বজ্রপাতের হাত থেকে বেঁচে গেলাম। কি গো ভাবি, এভাবে হাঁপানি রুগীদের মতো হাঁপাচ্ছ কেন? ভাইয়া বুঝি আদর বেশি দিয়ে ফেলেছে তোমাকে? মুখ টিপে হেসে আমি চোখ বড় করে তাকিয়ে আছি ইরার দিকে। কত ফাজিল মাইয়া দেখছো, কি কয় এসব? ইরার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে, না গো ননদিনী, আমাকে না, আমি উল্টো তোমার ভাইজানকে পরম আদর দিয়ে এসেছি। লজ্জা পাওয়ার ভঙ্গিতে মুখে হাত দিয়ে ইরা আমার দিকে অবিশ্বাস চাহনিতে তাকিয়ে আছে হা করে। তাতে আমার জামাইয়ের কি? লও ঠেলা, এবার হজম করো ননদিনী, আমাকে পচাতে আসছিল না? দুষ্টু হাসি দিয়ে দূর থেকে দাদি আর আপি ইরার থতমত অবস্থা দেখে মিটিমিটি করে হাসছে। টেবিলে সবার এক এক করে এসে বসেছে দুপুরের লাঞ্চ করবে বলে। আমি বসতেই, কি গো শালিকা, আমার ভাই কই? নূর, আমি কি এখন ওনাকে পকেটে করে নিয়ে ঘুরবো? সবাই আমাকে কেন জিজ্ঞেস করো মনে মনে? উনি তো রুমে জিজু। রুমে থাকলে হবে, ডাক দিয়ে নিয়ে আয়, একসাথে বসে সবাই লাঞ্চ করব। আসিফ আঙ্কেল, ইয়াদ আমাদের সাথে লাঞ্চ করে না দীর্ঘ 3 বছর ধরে টেবিলে বসতে বসতে, তাই ডেকেও লাভ নেই। ইশারা, কেন? নূর, আরে আপি, উনি তো আরামদায়ক প্রেমিক, তাই তো। দেখো না, রুম থেকে সহজে বের হয় না মহাশয়। ঠিক বলেছি না আঙ্কেল? ইশারা, নূর চোখ রাঙিয়ে, এতদিন করেনি, আজ করবে, যা ডাক দিয়ে নিয়ে আয় ভাইয়াকে। নূর, আমি যাব? আঙ্কেল তো বলল। আচ্ছা আচ্ছা যাচ্ছি। এভাবে তাকাও কেন? ভয় করে তো। রুমে এসে দেখি ফাঁকা, উনি কোথাও নেই। কোথায় গেলেন এই মহাশয়? আবার বাহিরেও তো যেতে দেখলাম না। তাহলে ব্যালকনিতে উকি দিয়ে দেখি উনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। আমি ধীর পায়ে ওনার দিকে একটু এগিয়ে গেলাম। উনি এখনও আকাশের দিকে তাকিয়ে আছেন। আমি একটু কেশে আমার উপস্থিতি জানান দিলাম। তাতে কোনো কাজ হলো না। উনি কোনো রিয়্যাক্ট করলেন না। আমি জানি যে উনি হক্কাল হক্কাল ঘুম থেকে উঠে চিরতার রসকস যুক্ত ব্ল্যাক কফি খান। এক ভাবতেই গা কেমন যেন বমি বমি লাগছে। এত বাজে টেস্ট কিভাবে হয় মানুষের? যাই হোক, তাতে আমার কি। আচ্ছা, ওনাকে কি জিজ্ঞাসা করব আজ ওনার কফিতে চিরতা কম হয়েছিল কি না? সেই চিন্তায় হয়তো মহাশয় মুড অফ করে আছে। আহ, কি প্রেম চিরতার সাথে, দেখেই আমার চোখে পানি এসে গেল। না থাক, জিজ্ঞেস করা লাগবো না, পরে আবার রাম ধমক দিলে। এসব নানা রকম কথা ভাবতে ভাবতেই রুমের ভেতরে আসার জন্য পা দিতেই নূর ডেকে, বাস দিলেন না তো আমাকে সকালের জন্য? ওনার এই নরম রুম
সরি। এসব নানা রকম কথা ভাবতে ভাবতে রুমের ভেতর আসার জন্য পা দিতেই নূর নরম সুরে, ওনার এই নরম সুরের ডাকে আমি কেঁপে উঠলাম। এত সুন্দর করে কেউ ডাকেনি আমাকে এর আগে। আমি ঘুরে ওনার দিকে তাকিয়ে আছি কৌতূহল নিয়ে। উনি এখনও সামনের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, উনি এই নরম সুরে ডেকে বাস দিলেন না তো আমাকে সকালের জন্য? আই এম সরি। আমি অবাকের শেষ দুয়ারে পৌঁছে গেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওনার দিকে। আমি কি কানে ভুল শুনলাম? উনি কি আদৌ আমাকে সরি বলেছেন? এবার উনি ঘুরে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বললেন, আই এম সরি। তোমার সাথে আমার কাল ওইভাবে কথা বলা উচিত হয়নি। কি করব বলো? বাবার ওপর রেগেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুমি এই বিয়েতে না করে দিবে, কিন্তু যখন দেখলাম তুমি এই বিয়েতে না করলে না, তখন তোমার উপর এক চাপা রাগ হয়। সেই রাগে ক্ষোভে আমি তোমার দিকটা না বুঝেই তোমার সাথে মিসবিহেভ করি। তুমি যদি কাল আমাকে ওইভাবে কথাগুলো না বলতে, হয়তো আমি তোমার দিকটা কখনোই বোঝার চেষ্টা করতাম না। আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি। কেন জানি কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে। মন বলছে বেটা সাইকো, যাই হোক অতও খারাপ না। আমি ওনার দিকে কিছুক্ষণ অবিশ্বাস চাহনিতে তাকিয়ে থেকে বললাম, ইটস ওকে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আঙ্কেল আপনাকে ডাকছেন নিচে খেতে, এই বলেই আমি নিচে চলে আসলাম। কী রে ভাইয়া কোথায়? আমি ওনাকে বলছি হয়তো আসছে। আসিফ আঙ্কেল আসবে না, তোমরা শুরু করো দীর্ঘশ্বাস ছেড়ে। ওই তো আমার দাদু ভাই চলে এসেছে। কি গো দাদু ভাই, মুখের এমন হাবভাব করে রেখেছো কেন? আদর বুঝি কম হয়েছে নাকি? ওনাকে খোঁচা দিয়ে দিদা কথায় আমার কাশি উঠে গেল। আল্লাহ, আমি কার সামনে কি বলেছিলাম? আপু আমার দিকে পানি এগিয়ে দিয়ে চোখ টিপ দিয়ে মুচকি হাসছেন। ইস, কি লজ্জা, কি লজ্জায় মরি মরি। দিদা, ও নাকি দরকার ছিল এভাবে সবার সামনে লজ্জায় ফেলার? আমার ইজ্জত ফালুদা করে দিল। আর এই সাইকো ব্যাটাকেও বলি, এতদিন রুমে বসে খেতেন, আজ ওনাকে এত কষ্ট করে নিচে আসতে বললেন কে? তার জন্য আমাকে অকারণে এই লজ্জায় পড়তে হলো। আমি এবার আর চোখে ওনার হাবভাব দেখার জন্য ওনার দিকে তাকালাম। দিদার কথায় ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছেন তো খাচ্ছেন। আমার হাতে মামুনি হাত দেওয়াতে আমি তার দিকে তাকালাম। তার মুখে এক বিশ্বজয় করার হাসি। কি করছো তুমি এত রাতে এইখানে? রাগিত সুরে। দেখছিলাম। কোমরে হাত দিয়ে। মানে? না, এত এত গাছ থাকতে আপনার পুরো বারান্দায় জুড়ে ক্যাকটাস গাছের রাজ্য কেন? কারণ ক্যাকটাস আমার খুব পছন্দ, তাই। কি এভাবে তাকিয়ে আছো কেন? ইডিয়েট এর মতো করে আমাকে দেখে কি তোমার এলিয়েন মনে হচ্ছে যে হা করে তাকিয়েছো? বেকুব। হ্যাঁ, ঠিকই বলেছেন, এলিয়েনের মতো দেখছি। এলিয়েন রূপী আস্তা সাইকো একটা। বিড়বিড় করে কিছু বললে? না, কি বলবো আর। আচ্ছা, বুঝলাম ক্যাকটাস আপনার খুব পছন্দ, থাকতেই পারে। স্বাভাবিক মুখ বাঁকিয়ে। তাই বলে পুরো বারান্দায় এই কাঁটাযুক্ত ক্যাকটাস করে রাখবেন? দুইটা একটা হলে চলে। আরে মশাই, বারান্দায় তো থাকবে ফুলের বসবাস, যেমন ধরুন গোলাপ, বেলি, সকাল সন্ধ্যা, গাঁদা, কসমস, আরও কত কি। এসব না লাগিয়ে কি করেছেন পুরো বারান্দায়? গ্রিলে এই কাঁটা দিয়ে ভরে রেখেছেন। অসহ্য। আমি আপনার টেকনিক ধরতে পেরেছি। কাঁধে আস্তে করে থাপ্পড় দিয়ে। আরে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বুঝতে পেরেছি এতক্ষণে। আপনি যে সেফটির জন্য
চোর ডাকাতের ভয়ে পুরো বারান্দায় কোনায় কোনায় ক্যাকটাস লাগিয়েছেন। বাহ, মাথায় গন্ডগোল থাকলে কি হবে, বুদ্ধি আছে বলতে হবে আপনার। বাই দ্য ওয়ে, আইডিয়াটা চমৎকার ছিল, আমিও কাজে লাগাবো ভাবছি। কাল তো বাসায় যাব, যাবার আগে ভাবছি কয়েকটা গাছ নার্সারি থেকে নিয়ে যাব। না, নূর অযথা বাবার কষ্টের টাকা নষ্ট করে কী লাভ, এইখান থেকেই কয়েকটা নিলেই তো হলো। বাহ, কি চিন্তা আমার, দেখেছেন? জাস্ট শ্যাট আপ চিল্লিয়ে। এভাবে কাকের মতো কাকা কাকা করে চিল্লাচ্ছেন কেন? আমাকে কি দেখে আপনার বয়রা মনে হয়? আর আচরণে কিন্তু বংশের পরিচয় পাওয়া যায়, বুঝেছেন? আপনি দিবেন না বললেই হলো। এভাবে একটা নিরীহ মেয়ের উপর চিল্লাচ্ছেন কেন? কিপটুস কোথাকার! এই মেয়ে, এই বলি, মাথা কি ঠিক আছে তোমার? নিজে তো অযথা বকবক করে যাচ্ছ, আবার নিজেই নিজের মতো মন্তব্য সাজিয়ে যাচ্ছ। রিডিকিউলাস! ধমকের সুরে। আমার মাথা ঠিক আছে, আপনারই মাথা ঠিক নাই, বেটা সাইকো। দেখতে দেখতে আজ 15 দিন কেটে গেছে। এই সামান্য কিছুদিন এর ব্যবধানে সবার সাথে নূরের বন্ডিং জমে পুরো ক্ষীর হয়েছে। বাড়িতে এখন সবার নূরের দুষ্টুমিতে মেতে থাকে। নূরের অদ্ভুত অদ্ভুত কাণ্ড, আজগবি কথাগুলো সবার যেমন খুব উপভোগ করে। অসভ্য এর মধ্যে নূর অনেকবার নানা রকম কথাই ঝুলির ফাঁকে ফাঁকে জানার চেষ্টা করেছিল ইয়াদের সাথে এমন কি হয়েছিল, কিন্তু সবাই তাকে এড়িয়ে গেছে। ব্যাপারটা কিন্তু মামুনি বলেছে এখনো জানার সঠিক সময় আসেনি। সঠিক সময় আসলে তাকে সব বলবে। সবার সাথে সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হলেও নূর তার সাইকোর সম্পর্ক সে আগের মতোই আছে, টম অ্যান্ড জেরি। কিন্তু একে অপরকে এখন আর সেই বিরক্তি লাগে না আগের মতো করে। আরে আরে, কি করছেন কি? সরুন তো সরুন। হুস হুস। চিপস খেতে খেতে। এই মেয়ে, এই কি করছো কি তুমি? আর রুমের এ কি অবস্থা করে রেখেছো? উফ, এতদিন জানতাম রাতকানা আছে, এখন তো দেখি রাতকানার সাথে সাথে দিনকানাও আমদানি হয়েছে। বাহ, দেখতেই তো পারছেন মশাই, আমি ডোরেমন দেখছি। তাহলে জিজ্ঞাসা বা করছেন কোন দুঃখে? সরুন তো টিভির সামনে থেকে, এমন খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে আমাকে শান্তিতে দেখতে দিন। তুমি কি বাচ্চা যে ডোরেমন দেখছো? আর দেখছো তো দেখছো, রুমের এ কি হাল করে রেখেছো? পুরো রুম জুড়ে চিপস ছিটিয়ে রেখেছো কেন? খাচ্ছ কম, ফেলছো বেশি। এটা কি আদেও কোনো রুম, না তোমার জন্য ডাস্টবিন? কোনটা? সারাদিন অফিসের খাটুনি করে এখন আমি তোমার জন্য বাসায় এসে বোয়ারও ডিউটি করব? ব্যাপারটা কিন্তু মন্দ না। চিন্তিত ভঙ্গিতে। করলে করতে পারেন, আপনাকে কিন্তু সেই মানাবে এই ডিউটিতে মিস্টার। দেখো, আমি এখন অযথা কোনো তর্কে যেতে চাচ্ছি না তোমার সাথে। এই 5 মিনিটের মধ্যে তুমি সব রুম পরিষ্কার করবে। আমি যেন ফ্রেশ হয়ে এসে দেখি পুরো রুম ক্লিন করে রেখেছো। আর যদি তুমি পরিষ্কার না করো তাহলে এর ব্যবস্থা কিন্তু ভয়াবহ হবে তোমার জন্য। কচু হবে। শালা উগান্ডার রাক্ষস খালি কথায় কথায় ধমকায় আমাকে। দেখিস তোর বউ একজন নিতান্ত শ্যাওলা গাছের ছ্যাঁকা খাওয়া ব্যাকা হওয়া পেতনি হবে, যে তোর ঘাড়ে বসে বসে সারাদিন তোর ঘাড় মটকাবে। আর সাথে তার দাঁতগুলো হবে ফোকলা ফোকলা। যখন হাসবে তার চিরল দাঁত দিয়ে তখন
সবাই বলবে দেখো ইয়াদ সাইকো বউ দাঁত ফোকলা। আমিন, তুইও কি এই নূরকে মনে রাখবি? যা, বদদোয়া করে দিলাম। হে আল্লাহ, এই আমি কি করলাম? এই পাগলের সাথে থাকতে থাকতে আমি নিজেই হাফ পাগল কবে হলাম? এই সাইকো ব্যাটার বউ তো আমি। নিজেকে নিজেই এত বাজে অভিশাপগুলো দিয়ে দিলাম। হাউ। মনে মনে আবার গোষ্ঠী উদ্ধার করা মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করা হলে আর আমাকে বিশেষ বিশেষ গালি পর্ব দেওয়া শেষ হলে ফটাফট কাজে লেগে পড়ো। রাত 9টায় সবাই একসাথে বসে ডিনার করছে। ইশারা, ইরফান কোথায়? এই তো আম্মু, আমি এখানে। জলদি করে খেতে দাও তো, খুব ক্ষুধা লেগেছে। বস, আমি দিচ্ছি। আজ তোদের দুই ভাইয়ের প্রিয় পছন্দের কাচ্চি রান্না করছি। ওফ আম্মু, জলদি করে দাও তাহলে। আচ্ছা আব্বু, একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বল। ইরফান, কি বলবি? নূর এর তো সবেমাত্র পরীক্ষা শেষ হলো, এর মধ্যে বিয়ে হয়ে গেল। কোথায় তো আর যাওয়া হয়নি এর। তাই ভাবছি নূর, ইশারা, ইরা, আমি, ভাইয়া কোথাও থেকে ঘুরে আসি, কি বলো? ঠিক বলেছ জিজু, একদম আমার মনের কথা বলেছ। তাই তো তোমাকে এত এত ভালোবাসি। চলো সাজেক যাই সবাই মিলে। আম্মু, মন্দ না। নূর মামুনি আর বাকিরা যদি যেতে চাই তাহলে যা, গিয়ে ঘুরে আয় তোরা কিছুদিন। এর জন্য আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ আঙ্কেল, সরি বাবা, আই লাভ ইউ। কোথাও যাওয়া হবে না তোমার। ইরফান, তোদের যেতে মন চাইলে তোরা যা, নূর আর আমি যাব না। বলেই হলো আমি যাব না? আপনার যেতে মন না চাইলে আপনি থাকুন বাসায়, আমি তো যাবই। তুমি যাবা না মানে যাবা না, ব্যাস। কেন যাবো না? কোন সুখে যাবো না শুনি? আমি বলছি তাই, আর তুমি আমার কথা শুনতে বাধ্য। মগের মুল্লুক, বললেই হলো। হ্যাঁ হলো। ইয়াদ, কি হচ্ছে কি? নূর কেন যাবে না? আর তুমি ওর সাথে এমনভাবে কেন কথা বলছো? আব্বু প্লিজ, এটা আমার আর আমার ওয়াইফ এর ব্যাপার। আমি চাই না এর মধ্যে কেউ কিছু বলুক। সবাই এক প্রকার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াদের দিকে। ইয়াদ নূরকে নিজের বউ বলে দাবি করছে, তাহলে কি সে ধীরে ধীরে তাদের সম্পর্ককে মেনে নিতে শুরু করেছে? তাহলে আমাকেই বলেন, আমি কোন দুঃখে যাব না? কারণ কাল থেকে তুমি কোচিংয়ে যাবা। কোন কোচিং? কিসের কোচিং? অবাক হয়ে। বহুত হইছে ত্রিং বিরিং তোমার। তুমি যে এইচএসসি দিয়েছো সেই খেয়াল কি আছে? তো এইচএসসির সাথে সাজেক যাওয়ার কি সম্পর্ক? আলবাত সম্পর্ক আছে। ভাইরে ভাই, কথা না পেঁচিয়ে আপনি যদি সারাংশটা একটু ব্যাখ্যাটা দিতেন। আর জিজু, তোমার ভাইকে কিছু বলো তো, আমি হাঁপিয়ে যাচ্ছি ওনার সাথে অযথা তর্ক করে। ইরফান, কি বলবে? আমি বলছি 1 মাস তো চলেই গেল, আছে আর মাত্র 2 মাস। এখন যদি এই 2 মাস ভালো করে না পড়ো তাহলে রেজাল্ট দেওয়ার পর ভার্সিটিতে অ্যাডমিশন নিবে কিভাবে? তাই তুমি যাবা না এখন থেকে। নো ত্রিং বিং, অনলি পড়া, বুঝেছো? আসলেই সময় চলমান, কারোর জন্য অপেক্ষা করে থাকে না।
তাই তো কিভাবে এতগুলো দিন চলে গেল বুঝতেই পারিনি। দেখতে দেখতে আজ 2 মাস হয়ে গেল বিয়ে নামক পিঁড়িতে বসেছি। এই 2 মাসে এমন একদিনও যায়নি ইয়াদ আমার উপরে পড়া নামক অত্যাচার থেকে এক চুল রেহাই দিয়েছে। জীবনটাই এখন আমার তেনা তেনা। যবে থেকে এই ইয়াদ নামক সাইকো ব্যাটার আগমন রটেছে এই ছোট জীবনটাই। এই সব আকাশকুসুম গম্ভীর চিন্তা করছি কোচিং সেন্টারে বাহিরে দাঁড়িয়ে। মূলত ইয়াদের জন্য অপেক্ষা করছি কোচিং সেন্টারের বাহিরে। মিনিট 20 তো হবেই দাঁড়িয়ে আছি, কিন্তু এই মহাশয় আসার কোনো নামই নেই। এখন খুব বিরক্ত লাগলেও কিছু করার নেই। দীর্ঘশ্বাস নিয়ে যতই দেরি হোক মহাশয়, পারমিশন ছাড়া এক চুলও নড়া নিষেধ। আমার আর নড়তেও চায় না গালে হাত দিয়ে। এই তো সেই দিন এর কথা। ইয়াদ এর আসতে লেট হচ্ছিল, তাই ভাবলাম আজ হয়তো কাজের চাপ বেশি, তাই হয়তো আসবে না আমাকে নিতে। এই ভেবে খুশি মনে সামনে হাঁটা দিলাম। কতদিন হবে এভাবে খোলা আকাশের নিচে রাস্তায় হাঁটি না। পিছে তাকিয়ে দেখি তাসফিন আর আয়াত দাঁড়িয়ে আছে, কোমরে 2 হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আমার দিকে তাকিয়ে। কি হয়েছে এভাবে কাকের মতো রাস্তায়? তোদের সুরেলা কাকের গলা দিয়ে চেল্লাচ্ছস কেন? বেয়াদব বদ এর হাড্ডিগুলা মানুষ গো শোনাইতাছস? তোদের দুইটার গলা যে কাকের মতো সুন্দর। বাই দ্য ওয়ে, কিছু বলবি? এভাবে দৌড়ে আসলি যে? আজ তোর ভাইয়া আসেনি নিতে? আসলেই তো দেখতেই পারতি। আজ হয়তো কাজের চাপ বেশি তাই আসেনি। তাই তো একা মনের সুখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাসায়। গ্রেট, তাহলে আমাদের সাথে চল। কাল তাসফিন এর ব্রেকআপ হইছে, সেই সুখে ফুচকা পার্টি দিব আমাগো। এই কিপটুস শালাই। আরে বাহ, তোর দেহি বড় বড় উন্নতি হইছে তাসফিন আমাগো সাথে থেকে। আর যাই হোক, ফুসকারে কি আর না করা যায়? প্রথম ভালোবাসা বলে একটা কথা আছে না? এখন চল তো এখানে এই তারা খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে সামনে লেকে পাড়ে জামিল মামার দোকানে গিয়ে বসে জমে খাই আর আড্ডা দেই। সেই তো তোগো লগে থেকে যে আর কি কি দেখতে আর করতে হইব আমার আল্লাহ মালুম জানে বইন। এত টাকা ব্যাংক ব্যালেন্স জমিয়ে করবিটা কি? যদি সময় থাকতে বেস্টিদের একটু ট্রিট ফ্রিট না দিতে পারিস? লেকে এসে ফুচকা অর্ডার দিয়ে 3 ফ্রেন্ড মিলে লেকের পাড়ে পা ডুবিয়ে বসে জমে আড্ডা দিচ্ছি। কখন যে বিকেল গিয়ে সন্ধ্যায় নেমে এসেছে বুঝতেই পারিনি। আজানের শব্দে আশেপাশে চোখ বুলিয়ে দেখি অন্ধকার নেমে পড়েছে। এ মা, অনেক দেরি হয়ে গিয়েছে দোস্ত, এখন বাসায় যেতে হবে। উঠতে উঠতে এই ধারা তোর এখানে, আমি তোদের রিক্সা করে দিচ্ছি। হ্যাঁ দোস্ত, জলদি করে একটা রিক্সা কিরে দেয় তো। এত যে লেট হয়ে যাবে বুঝতেই পারিনি। চিন্তিত হয়ে বাসায় এসে মামুনি আর দাদিমার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নিচের ফ্লোরে আমার ফোন ভেঙে পড়ে আছে। এই কি আমার বাচ্চা, আমার ফোন ভাঙলো কি করে? চিল্লিয়ে ঝড়ের গতিতে গালের সাথেই সজোরে এক থাপ্পড় পড়ল। আমি কাঁদো কাঁদো হয়ে গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি ইয়াদ রুক্ষ চোখে তাকিয়ে আছে আমার দিকে। এই চোখ দিয়ে আমাকে যেন উনি ভস্ম করে দিবেন, খুব ভয়ঙ্কর দেখাচ্ছে ওনাকে। ওনার এই রূপ পরিচিত নয়। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। ওনার শার্টে 2টো বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, খুব অস্থির দেখাচ্ছে। ওনাকে এই অবস্থা কেন ওনার? কাঁদো কাঁদো হয়ে আপনি আমাকে মারলেন? এই মেয়ে, এই কোথায় ছিলে তুমি? তোমার সমস্যা কি? এত ত্রিং ত্রিং করো কেন? এক জায়গায় স্থির থাকতে পারো না? আর ফোন তোমারে
কোন ছাগলে দিছে যদি ফোনের সঠিক ব্যবহার করতে না জানো? কতবার তোমাকে ফোন দিছি, রিসিভ করনি কেন? ঝাঁকিয়ে গাড়ির হর্নে কল্পনা জল্পনা থেকে দুনিয়াতে ফিরে আসলাম। তাকিয়ে দেখি ইয়াদ কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দিনে জেগে জেগে কি স্বপ্ন দেখা শুরু করছো? কতবার গাড়ির হর্ন দিচ্ছি, শুনতে পাও না? চিল্লিয়ে। রিডিকিউলাস, উঠো। আমি ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে ঝট করে গাড়িতে উঠে পড়লাম। কেন জানি সেই দিনের পর থেকে ওনাকে খুব ভয় করে। রাত 12টার বেশি বাজতে চলল, কিন্তু আমার মিস্টার সাইকো জামাই কোনো খবর নাই। গেল কই? খুব চিন্তা হচ্ছে এখন। সেই বিকাল 5টায় আমাকে রুমে রেখে গেছে, তারপর থেকেই পাত্তা নেই, কোনো খবরও নেই। এমন তো উনি কখনো করে না। উনি তো সব সময় বিকালেই বাসায় এসে পড়ে। তাহলে আজ কোথায় গেল? ড্রয়িং রুমে কোমরে 2 হাত গুজে দাঁড়িয়ে আছি। চিন্তায় আমার হাত ঠান্ডা হয়ে আসছে। এই শীতে কুলকুল করে ঘাম দিচ্ছে চেহারাতে। পুরো বাড়িতে খুঁজে চললাম ওনাকে, কোথাও উনি নেই। মনের মধ্যে কেমন যেন কুডাক আসছে, খুব ভয় করছে। উনি কি ঠিক আছে? না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। মামুনিকে জানাতে হবে সবটা। যেই ভাবা সেই কাজ। মামুনির রুমে বড় বড় কদমে দৌড় লাগালাম। রুমের কাছে এসেই আমি ইয়াদ মামুনির কোলে শুয়ে কান্না করছে, সাথে মামুনিও। ওনাকে খুব অস্থির দেখাচ্ছে। ওনার চোখে পানি কেন? ওনাকে এইভাবে দেখে হঠাৎ বুকে পিন ব্যথা অনুভব হলো। মামুনি, সত্যিগুলো এত তিক্ত হয় কেন? বলতে পারবে? কান্না মিশ্রিত সুরে। বাবু, তুই কি পারবি না পুরানো ক্ষতগুলো ভুলে সামনে আগাতে? পারবি না নূরকে ভালোবাসতে? নূরের মায়ায় পড়ে কি নতুন করে বাঁচা যায় না? চুপ করে আছিস কেন? মাথায় হাত বুলিয়ে। দেখ বাবু, আমি তোকে বলছি না তুই সব ভুলে যা। কিছু কিছু ক্ষত জীবনে এমন গভীর দাগ কেটে যায় যা চাইলেও ভোলা আদৌ সম্ভব না। তাই বলে কি, পুরো জীবন এই আধারে ধোঁয়াশা কাটিয়ে দিবি এভাবে? নূরকে কি মানা যায় না? চাই না ওর সাথে নতুন করে পথ চলা, নতুন করে বাঁচা? আমি বলছি না তুই সাদিয়াকে ভুলে যা। সাদিয়ার জায়গা নূরকে দে। নূরকে নূরের মতো করে জায়গা দে। জানিস তো, আল্লাহ যা করে কোনো ভালো কারণে বুঝেই করে। হয়তো সাদিয়া তোর কপালে লেখা ছিল না, তোর কপালে নূরই ছিল। কিসমত যার সাথে লেখা থাকে, যতই ঝড় বাধা আসুক না কেন তার সাথেই এসে জুড়ে যায়। মাথায় হাত বুলিয়ে দিয়ে। একটা কথা জিজ্ঞেস করব, বলবি? তুই কি নূরকে নিয়ে কিছু অনুভব করিস? চুপ করে থাকিস না। হয়তো না, হয়তো এই হয়তো ঘরে আটকে রাখিস না নিজেকে। ওকে নিয়ে যদি কিছু নাই ভাবতি, কিছু নাই অনুভব করতি, তাহলে সেই দিন ওর সামান্য 2 ঘন্টায় গায়েব হওয়া তুই এত ঘাবড়ে গিয়েছিলিস কেন? ভয় একজনকে হারিয়েছি, ভেঙেছি, গুঁড়ো গুঁড়ো হয়েছি, আবার কাউকে নতুন করে হারাবার সাহস নেই আমার। ঘুমু জড়িত কণ্ঠে দীর্ঘশ্বাস নিয়ে নূর, মামুনি তুই এখানেই কি করছিস? কিছুটা ভয়ে অবাক চাহনিতে। হুশ, আসতে, উনি ঘুমাচ্ছেন মামুনি, কাঁপা কাঁপা আওয়াজে। ড্রয়িং রুমে বসে আছি আমি, মাথা ঘুরছে আমার, শত শত প্রশ্ন যার উত্তর আদৌ জানা নেই। জানতে পারবো কিনা তাও জানা নেই। পাশে বসে আছে মামুনি, নীরবে চোখের জল ফেলছে। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে সত্যিগুলো বড্ড তিক্ত হয় জানিস মামুনি। নিচের দিকে তাকিয়ে সেই সব কি সত্যি জোরে আমাদের জীবনের রং হারিয়ে কালো কুটকুট আধার হয়ে যায়, বদলে যায় অনেক কিছু। অনেক সময় কিছু সেই সত্যি জোরে সম্পর্ক ভেঙে
টুকরো টুকরো হয়ে যায়। সত্যি যে সচ্ছল আয়নার মতো। কান্না মিশ্রিত কাতর সুরে। মামুনির কথা শুনে কিছুক্ষণ হয়ে বসে থেকে চট করে সোফা থেকে উঠে মামুনির পায়ের সামনে এসে বসে হাত মুঠো শক্ত করে ধরে, মামুনি, উনার এমন কি হয়েছে আজ? অন্তত আমাকে সবটা বলো, কিছু লুকিও না। কি এমন সত্যি আছে যেটা সম্পর্ক ভাঙার ক্ষমতা রাখে? আর ওনার মধ্যে এত কিসের অস্থিরতা, উদাসীনতা? কালকের ইয়াদের সাথে আজকের ইয়াদের এত কিসের পার্থক্য? ওনার সাথে এমন কি হয়েছিল যে উনি এত পরিবর্তন হয়েছে? আজ অন্তত সবটা আমাকে বলো প্লিজ। দীর্ঘশ্বাস নিয়ে। সময়টা ছিল 2015। ইয়াদ অস্ট্রেলিয়া থেকে সবে মাত্রই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে। দিনগুলো খুব ভালো কাটছিল আমাদের, হাসি মজায়। ইয়াদ আগে খুব চঞ্চল ছিল জানিস মামুনি। ইয়াদের দুষ্টুমিতে পুরো বাড়ি তখন গম গম হয়ে থাকতো, আর ওর দ্বারা চুপ থাকা, স্থির থাকা সম্ভব ছিল না। মলিন হেসে। দেশে আসার 2 দিন পরেই ছেলে বাবা কোম্পানি জয়েনিং করে। সবে মাত্রই একা হাতে সব সামলাতে শুরু করেছিল। খুব ব্যস্ততায় ওর দিনগুলো যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ একদিন ইরা কোচিং থেকে এসে জিদ করে বসে গ্রীষ্মের ছুটি চলছে, ওর সব ফ্রেন্ডরা তাদের গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছে। আমাদের তো গ্রামের বাড়ি নেই, তাই ও যাবে আমার ছোট বোন নয়নের গ্রামের বাড়ি ঘুরতে, খুলনা। এক প্রকার বাধ্য হয়েই ইরার জিদে রাজি হতে হয় আমাদের। তারপর কি রওনা দেই খুলনার উদ্দেশ্যে। এর মধ্যে ইয়াদ আবার কন্ডিশন দেয় আমরা যে যাব, নয়ন যাতে চুল পরিমাণ জানতে না পারে। নয়নের খুব আদরের ছিল ইয়াদ, ও ওর খালামণিকে খুব ভোরে গিয়ে চমকিয়ে দিবে, একদম তাই। ওর কথা অনুযায়ী নয়নকে আমি কিছু বলি না। সেই দিন রাতের বাসে রওনা দেই আমরা খুলনার উদ্দেশ্যে। ভোর 5টায় গিয়ে পৌঁছাই। ইয়াদকে এত বছর পর দেখে নয়ন খুব অবাক হয়ে যায়। ইয়াদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আমরা বাহিরে দাঁড়িয়ে ইয়াদ আর নয়নের কান্না দেখছিলাম। আমাদের চোখের কোণেও পানি ছিল। এই কি আম্মু, তুমি কান্না করছো কেন? চিন্তিত হয়ে। আর এই যে আপনি মিস্টার হোয়াট এভার, মুখ ভেঙে এসেই আমার আম্মুকে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন কেন? এমন কি বলেছেন যে আম্মু কান্না করছে? আর জড়িয়ে ধরার দুঃসাহস কে দিল আপনাকে? রাগিত সুরে। সাধু পিছে ঘুরে ভুরু কুচকে তাকিয়ে কেড়ে। আরে মামুনি, তোমরা যে, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। অবাক হয়ে। আরে আরে ডাফার, মুখ তো বন্ধ কর। মশা মাছি গরু ছাগল হাতি সবাই ঢুকবো তো। ইরফান না, তুই আর এই জীবনে ভালো আর হইলি না শালা বদ এর নানা। যখনই মুখ খুলবি বাজে বকবি। খালামণি, এই গোবর চাকায় পদ্ম ফুল আসলো কোথায় থেকে? কাঁধে হাত দিয়ে ভাবার ভঙ্গিতে। এই ইয়াদ, একদম না, ও কিন্তু রেগে যাবে। তারপর শান্ত করার খুব দায়। ও সাদিয়া তোর সেই সাধু বুড়ি। ও আমাদের পুচকি, আই মিন সাধু বুড়ি। অবাক হয়ে সাদিয়া। ইয়াদ এর কথা কিছুটা রাগ হলো, কিন্তু সুজনের মুখে হাসি রেখা টেনে সৌজন্যতার সুরে, খালামণি তোমরা রেস্ট নাও। এখন কতটা পথ জার্নি করে আসছো? আমার এখন স্কুলে যেতে হবে, না হলে তোমাদের সাথে বসে গল্প করতাম। কি আর করা বলো? মেরি আম্মিজান তো আর মিস্টিস করতে দিব না। আহারে আমার বাচ্চাটা, কপালে চুমু দিয়ে। তো কি হইছে? তুই আসলেই আমরা সবাই আড্ডা দিব মামুনি।
তোকে ছাড়া কি আর আমাদের আড্ডা জমবে? মুচকি হাসি দিয়ে সাদিয়া ইয়াদের দিকে আর চোখে তাকিয়ে দেখে ইয়াদ ওর দিকে কেমন করে যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর চাহনিতে কিছু অস্থির লাগে, তাই সেই আইখান থেকে চলে যায়। সাদিয়া স্কুল যাওয়ার পরই বাধে সমস্যা। ইয়াদের খালামণিকে বলে ও সাদিয়াকে বিয়ে করতে চায়, আজ এখনই। সবাই ইয়াদের কথাই বিষম খায়। ইয়াদ এইসব কি বলছে? সাদিয়া সবেমাত্র ক্লাস 10ম শ্রেণীতে পড়ে আর বয়স মাত্র 16। এখনই বিয়ে কিভাবে? ইয়াদের কথায় সেদিন আমরা কেউই রাজি হইনি, আর রাজি হবই বা কেন? এভাবে কি মুখের কথাই কোনো বিয়ে দেওয়া যায়? কিন্তু ওর জিদের ভরসে পড়ে এক প্রকার হেরে ইয়াদ আর সাদিয়ার বিয়ে ঠিক করা হয়। 3 বছর পর সাদিয়ার এইচএসসির পরে হবে ওদের বিয়ে। ইয়াদ প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, কারণ সাদিয়া যে এখন খুব ছোট বিয়ের জন্য। বিয়ের বিষয় কথা সবাই জানলেও সাদিয়াকে এই ব্যাপারে কিছু জানাতে আপাতত পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত না করা হয়। আমার 25 বছরের ছেলে, যেই কিনা কোনো মেয়ের দিকে এর আগে ভালো করে ভুলেও চোখ তুলে তাকাতো না, সেই কিনা হঠাৎ এভাবে 16 বছরের এক মেয়ের মায়ায় মোহতে এমনভাবে পড়ে যাবে, যাকে সে প্রথম দেখাতেই বিয়ে করতে চায় ডাইরেক্ট। সেই দিনের পর থেকে শুরু হয় ইয়াদের অদ্ভুত পাগলামোগুলো সাদিয়ার প্রতি। ধীরে ধীরে সাদিয়াকে ঘিরে তার সব চিন্তা ভাবনা ছিল উন্মাদ এর মতো। সাদিয়াকে ভালোবাসতো তো আমার ছেলে, উনি কাউকে এত ভালোবাসে? শুনেই বুকের বাঁ পাশে কেমন জানি এক পিন পিন ব্যথায় অনুভবে মোচড় দিয়ে উঠল। কথাগুলো শুনতে কোথাও আমার খুব খারাপ লাগছে কেন, আর চাপা অভিমানী বা হচ্ছে মনের মধ্যে। কেন জানি না এই সাদিয়া মেয়ের উপর খুব রাগ উঠছে, বিষাদহীন ও লাগছে শুনতে কাঁপা কাঁপা আওয়াজে। তারপর কি হয়েছিল মামুনি? এরপর না হয় আমি বলি। নূর হঠাৎ কথার আওয়াজ অনুসরণ করে পিছে প্রশ্নবোধক চোখে তাকিয়ে দেখি জিজু দাঁড়িয়ে আছে। জিজু তুমি? হ্যাঁ আমি। মলিনভাবে তাকিয়ে চোখ দুটো পানিতে কিছুটা ছলছল করছে। মামুনির সামনে এসে কাঁধে হাত দিয়ে আম্মু আমি বলছি ওকে, সব দীর্ঘশ্বাস ত্যাগ করে। ভাই সাদিয়াকে খুব রেস্ট্রিকশনে রাখতো, সেদিনের পর থেকে চোখের কড়া নজরে শাসনে রাখতো। একটু 19 থেকে 20 হলেই পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো আমার ভাই। মলিন হেসে সাদুকে কারোর সাথে সহজে মিশতে দিত না, ভুলেও কোনো ছেলের সাথে তো আরও আগে না। অপরিচিত কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে, কারো কাছ থেকে এই তথ্য শুনলেই খুব রেগে যেত। আমার ভাই যে খুব পুরনো সেই লেভেল এর, ওকে হেসে কারোর সাথে কথা বলতে দেখলেই। আর বেচারি সাদিয়ার উপর রাগের সব টর্নেডো ঝড় বয়ে যেত। কোথাও ভুলে একা বের হতেও দিত না, কোনো ছেলের বা অপরিচিত কারোর সামনেও বেশিক্ষণ থাকতে দিত না। আর ঘোমটাহীন ছাড়া গেলে তো কথা নেই, ও রেগে যেত খুব। দিন দিন ওর ভালোবাসায় উন্মাদ হয়ে যাচ্ছিল আমার ভাই। তাই তো ওর সামান্য সমস্যা হলে চোখের পানি দেখলে ও সহ্য করতে পারতো না। তখন ভাই নিজেকে এক প্রকার দোষারোপ করতে শুরু করতো সব কিছুর জন্য, পাগলের মতো করে। ভাইয়ের ভালোবাসায় পাগলামোটা আর বাচ্চামোটা বড্ড বেশি ছিল। অসভ্য, এতে আমাদের দুই পরিবারের কোনো সমস্যা ছিল না। আমরা ওর এত ভালোবাসা আর পাগলামো দেখে খুশি হতাম, আর বলতাম যে ও সাদিয়াকে অনেক ভালো রাখবে, ওর কোনো কষ্ট কখনো অনুভব হতে দিবে না, না আজ আর না ভবিষ্যতে। মামুনি, জানিস মামুনি, আমার ছেলে এতই পাগল ছিল, নারায়ণগঞ্জ থেকে খুলনা রোজ সকালে
বাই রোডে করে যেত সাদিয়াকে একবার এক নজর দূর থেকে দেখার জন্য, আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে। ইরফান ভাইয়া। সাদিয়া প্রথমে ভাইকে একদমই সহ্য করতে পারতো না, তার পাগলামোতে খুবই বিরক্ত হতো। অবশেষে ভাইয়ের ভালোবাসা দেখে পরে ধীরে ধীরে ও আস্তে আস্তে মেনে নিতে শুরু করে, ভাইয়াকে ভালোবেসে ফেলে। এর মাঝে আমাদের দুই পরিবার হাসি খুশিতে দেখতে দেখতে কখন যে 3টি বছর কেটে যায়। এর মধ্যে ভাইয়ার সাদিয়ার প্রতি পাগলামোগুলো কিছুটা কমে আসে, কিন্তু ভালোবাসা আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। বলে না, দূরে থাকলে ভালোবাসাকে ভালো করে উপলব্ধি করা যায়। দিনগুলো ওদের খুব ভালো যাচ্ছিল একে অপরকে ঘিরে। এখন সাদিয়া কোথায় জিজু? কাঁপা কাঁপা গলায়। ওনার সাথে কেন নেই? এতই যদি একে অপরকে ভালোবাসতো তারা, ওদের কি বড়সড় কোনো ঝগড়া হয়েছিল? আর ওনার অবস্থা এমন কি করে হলো? নেই ভাবলেশীন ভাবে। নেই মানে কোথায়? যেখান থেকে ফেরা আদেও সম্ভব না কখনো। কান্না মিশ্রিত কাঁপা কাঁপা আওয়াজে। মানে? সাদিয়ার এইচএসসির পর ইয়াদ আর সাদিয়ার বিয়ের ডেট ঠিক করা হয় প্রায় 1 মাস পর। এঙ্গেজমেন্ট এর বেশ কিছুদিন আগে ঢাকা থেকে বান্দরবন যাচ্ছিল সাদিয়া, নয়ন আর ওর বাবা সাদিয়ার ফুপির বাসায় কিছুদিন এর জন্য ঘুরতে আর ওদের ইনভাইট করতে। এইখান থেকে আসার পথেই ওদের কাঁপা কাঁপা আওয়াজে ওরা যেই বাসটায় করে আসছিল সেই বাস সড়ক দুর্ঘটনায় কান্না মিশ্রিত সুরে। জানিস মামুনি, ওকে দুর্ঘটনার স্থলের অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি আমরা, কিন্তু নয়ন আর সাদিয়ার বাবার নিথর দেহ পেয়েছি। ফুপিয়ে কান্না করে। যেখানে অ্যাক্সিডেন্টটা হয় ওটা পুরোটা ছিল পাহাড়ি এলাকা। ওইখান থেকে পড়লে আদৌ বাঁচা সম্ভব না কারুর। আমার ছেলে পাগল ছিল না, পাগল হতে বাধ্য হয়েছে। অনেক খুঁজেছে, ওকে পায়নি। দিন পর পর, মাস, এর পর বছর আমার ছেলে পাগলের মতো নির্ঘুম হয়ে ওকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে সেই জায়গায়, কিন্তু পায়নি। ইয়াদ তখন উন্মাদের মতো করতো, সামলানো যেত না। শান্ত করা খুব দায় হয়ে যাচ্ছিল আমাদের কাছে দিন দিন। তখন ইয়াদ এর মানসিক অবস্থা ভালো যাচ্ছিল না। দিন দিন ওর পাগলামোগুলো বেড়ে যাচ্ছিল। শারীরিক অবস্থা দিন দিন আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছিল। তখন না পেরে বাধ্য হয়ে ছেলেকে হসপিটালে ভর্তি করতে হয় আমাদের। ডাক্তার নার্স যাকেই সামনে পেত তাকেই চিল্লিয়ে বাচ্চাদের মতো বায়না করে কান্না করে বলতো সাদিয়াকে এনে দিতে। আঁচল দিয়ে চোখের পানি মুছে। তোর আব্বু ইয়াদের এই করুণ অবস্থা দেখে তখন আমাদের সাজেস্ট করে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। হসপিটাল এর ডাক্তারও আমাদের তখন ঢাকা এর সাইকিয়াট্রিস্টের নীল এর কথা বলেন। কোনো উপায় না পেয়ে ইয়াদকে সেখানে নিয়ে যাই আমরা। জানিস মামুনি, আমার ছেলের শারীরিক অসুস্থতা যতটা না খারাপ ছিল তার চেয়ে বেশি কষ্ট ওর অসুস্থ মন মানসিকতায় ছিল। পরিস্থিতির মুখে আমার চঞ্চল হাসি খুশি সর্বদা থাকা আমার ছেলে চুপচাপ গম্ভীর ঘরবন্দি হয়ে যায়। দিন দিন ও হাসতে কথা বলতে যেমন ভুলেই গেছে আমাদের সাথে। কিন্তু হঠাৎ ইরফানের বিয়ের দিন, ও 3 বছর পর সেই দিন হেসেছিল তোমার কথায়। আমি জানি মামুনি, আমি তোর বাবা সেই দিন তোর সাথে ঠিক করিনি। আমার ছেলের দিকে তাকিয়ে অনেকটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম, তাই তো তোর আব্বুর থেকে তোকে চেয়ে বসলাম। এই 3টে বছর পর আমার ছেলে যদি কিছুটা স্বাভাবিক হয়ে থাকে তাহলে তোর জন্য হয়েছে। আগের মতো যদি কিছুটা আমাদের সাথে নর্মাল হতে পেরেছে শুধু তোর কারণে। হাত ধরে। পারবি না মামুনি আমার ছেলেকে আগের মতো করে তুলতে? বল না মামুনি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নূর, চোখ দুইটা তার বাহিরের কুয়াশায়। চাদরে মুড়ানো আকাশের বেত সূর্যের এক চিলতে আলোর দিকে। প্রতিটি রাত এর পর
এক নতুন দিন আসে আমাদের বাঁচার জন্য, এক নতুন সূচনা নিয়ে। আকাশ থেকে চোখ নামিয়ে ব্যালকনি থেকে রুমে আসলো নূর। কাল সারা রাত সে নির্ঘুমে কাটিয়েছে, চোখ মুখে তার এক ক্লান্তির ছাপ। রুমে এসেই চোখ গেল ইয়াদের দিকে। ইয়াদ বেডে এখনো কম্বল মুড়ি দিয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে। আমি ধীর পায়ে ওনার পাশে এসে বসলাম। এত দিনে ওনার এত কাছে এসে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়ে ওঠেনি। ফর্সা হাসিমাখা উজ্জ্বল চেহারা, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারাতে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ বড় হয়েছে। কতটা রাত যে নির্ঘুমে কাটিয়েছে বোঝাই যাচ্ছে চোখের নিচের কালিগুলো দেখে। মাথায় হাত বুলিয়ে কপালে পরম আদরে গভীর উষ্ণ দিয়ে ইয়াদ হাত দিয়ে হাতের ভাঁজে নিয়ে, আমি আপনার বাজে বউ না ইয়াদ, এই তো আপনার রাগের আড়ালে এত পাহাড়ের মতো জমিয়ে রাখা কষ্টগুলো বুঝতে পারিনি। ফুপিয়ে কান্না করে নাক টেনে টেনে, আমি কথা দিচ্ছি ইয়াদ, আপনাকে আমি আর এভাবে কষ্ট পেতে দিব না। আমি আপনার জীবনে মেঘের আড়ালে হয়ে সব আধার কাটিয়ে দিব, যেখানে না থাকবে হারানোর ভয় আর না থাকবে কোনো সংশয়, শুধু থাকবে অফুরন্ত ভালোবাসা। আমি জানি না আমি আপনাকে আদৌ কতটুকু বুঝে উঠতে পেরেছি, কিন্তু এইটুকু বুঝতে পারি যতটুকু বুঝলে একজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। আমি জানি না আমার এই নতুন সুপ্ত অনুভূতিগুলোকে কি আদৌ ভালোবাসার নাম দেওয়া যায় কিনা, কিন্তু আমি এটা বুঝে গেছি এই রাগী রাক্ষস বদমেজাজি ইয়াদ সাইকোকেই নূর এক জীবনে ভালোবাসে। আজ থেকে নতুন করে নতুন আফতারে আমাদের পথ চলা শুরু হবে, সব কিছু নতুনভাবে। কি রেডি তো মিস্টার সাইকো জামাই? চোখের উপরে কিছুক্ষণ পর পর বারবার পানির ছিটা আসাতে বিরক্ত নিয়ে চোখ খুলে ইয়াদ। ঘুমু ঘুমু জড়ানো চোখ জোড়া খুলে সেই থয় অবাক হয়ে যায় কিছুটা। আচ্ছা, বেশিক্ষণ ঘুমানোর কারণে কি আদৌ ভুল দেখছে? না তো না, এমন তো হওয়ার কথা না। চোখ ডলে আবার তাকায়, এবার ও সেই একই জিনিস দেখছে। এবার সে শোয়া থেকে উঠে বসে আশেপাশে তাকিয়ে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। না, সে তো তার রুমেই আছে। তাহলে খাট থেকে ধীর পায়ে ব্যালকনির সামনে এসে দাঁড়ায় কপাল কুঁচকে। তার সামনে ঠিক এক রমণী কালো শাড়িতে উল্টো দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে তার তোয়ালে যা দিয়ে আপাতত চুলগুলো ঝাড়তে ব্যস্ত সে। আর তার সাথে তাল মিলিয়ে তার হাতের চুড়ি থেকে এক মিষ্টি টুংটাং ছন্দ বাজছে। সূর্য আলোতে সোনালি রং এর চুড়িগুলো টুংটাং সাথে সং সেজে নৃত্য করছে চিকচিক করে। হাতে ওঠা নামানোর সময় চোখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 7:20 বাজে। এটা কি কোনো ঘোর লাগলো? স্বপ্ন হলে তো ভালো, কেন জানি এই দৃশ্যটা দেখতে অত মন্দ লাগছে না। মুখে এক হাসি দিয়ে সাথে মন কাড়া সেই টুংটাং ছন্দ শব্দ শুনতে ভালোই লাগছে। বারান্দায় থায়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুই হাত বুকে ভাঁজ করে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইয়াদ সেই রমণীর দিকে। এবার সে রমণী হাতের তোয়ালে ঝেড়ে টান টান নিখুঁতভাবে বারান্দার গ্রিলে শুকাতে দিল। ইয়াদ তার কার্যকলাপগুলো দেখছে। কোমরের শাড়ি গোজানো ছিল, তা টেনে ঠিক করতে করতে এবার সে ঘুরে তাকালো। ইয়াদের মুখ থেকে অফুরন্ত সুরে কপাল ভাঁজ করে বের হলো, নূর, এটা আসলেই স্বপ্ন ছিল? নূর শাড়ি বা কেন পরবে এত সকালে? ও তো শাড়ি পরে না। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে ভাবছে সে, ছি, আমি আপনাকে কতটা ভালো মনে করেছিলাম, আপনি কতটা খারাপ, এতটা নিরীহ একটা অবলা নিরীহ মেয়েকে আপনি এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিলেন এতক্ষণ ধরে। হায় হায় হায়, এই মুখ আমি কাকে দেখাবো এখন? মুখে হাত দিয়ে মানে কি বলতে চাও তুমি? চোখ খুলে বড় বড় করে তাকিয়ে বেকুবের মতো করে, আপনি আমার দিকে এভাবে ক্যাবলাকান্ত এর মতো
পোয়া মাছের মতো মুখ করে বড় হা করে তাকিয়েছিলেন কেন সামনে এসে? বলুন বলুন, ভ্রু নাচিয়ে। তুমি তো সকালে আজ শাড়ি কেন পরেছো? আর এমন সংসেজে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? ধমক দিয়ে প্রশ্ন বদলে উল্টো প্রশ্ন করা। আরে বাহ, হোয়াট এ টেকনিক ইয়াং ম্যান। কাঁধে চাপড় দিয়ে, শাড়ি পরেছি তো কি হয়েছে? মহাভারত তো আর অশুদ্ধ হয়ে যায়নি আমার শাড়ি পরাতে। আমার এইটুকু একটা ছোট মন, হাত দিয়ে দেখিয়ে সেখানে শাড়ি পরতে চাইতেই পারে। আর সংসাজা কই দেখলেন সিদ্দিকী সাহেব? ভুরু কুঁচকে, দেখছেন আমার কপালটা কত বড়? 1.5 ইঞ্চি, 1 ফুট। একে তো সাইকো জামাই কপালে এসে জুটল, দ্বিতীয় জেন্টেলম্যান পাইলাম শেষমেশ। আফসোস এর সুরে বিড়বিড় করে। তার উপর কথায় কথায় ব্যাটা আমার উপর হুদাই খালি চিল্লায়। নিজে তো একটা বুইড়া মনে করে আমিও বুইড়া। তার উপর এখন আবার দিনকানা রাতকানা রোগে এসে আমদানি হইল। হায়রে, দীর্ঘশ্বাস নিয়ে, হোয়াট এ টেনেটুনে কপাল! কি হবে এখন আমার? শ্যাট আপ, ধমক এর সুরে। আমি এত কিউট কেন? আগে তো খেয়ালই করিনি। থাক, এখন তো দেখলাম 32 পাটি বের করে। ওলে আমার কিউটি রে, টুলুমুলু জামাই রে, রাগলে তোমায় আরও লাগে হেব্বি রে গাল টেনে। ইয়াদ কিছু বলতে যাবে, নূর এর এমন কথা শুনে বড়সড় শক খেলো। বড়সড় হা করে, তুমি ঠিক আছো? কপালে হাত দিয়ে, ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে? কোনো সমস্যা হয়েছে তোমার? বলো তোমাকে। নূর, কোথায় ব্যথা পেয়েছো? চিন্তিত হয়ে, সমস্যা হলে তো নিয়ে যেতেই হবে। চিন্তিত হওয়ার ভঙ্গিতে, সাইকো ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিন্তু। লজ্জা পাওয়ার ভঙ্গিতে, এখন না, পরে। মানে পরে নিয়ে যাব কেন? এখনই নিয়ে যাব, চলো। এত সকালে? এই, আপনি এত রসকসহীনা কেন বলুন তো? মনে একটুও কি রসকস অবশিষ্ট আর নাই? সব কি ওই চিরতায় শেষ হয়ে গেছে? আল্লাহ, এখন তো দেখছি নিজেকেই ধার করে, নিজেকেই কষ্ট করে আবার পাকা ধানে গিয়ে আমাকেই মই দিতে হবে। জীবনটাই দেখছি বেদনা, সেখানে রেডিমেড কিছু আর পাইলাম না। কপালে হাত দিয়ে গোমরা মুখ করে, সরুন তো এখন খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে। কত কাজ আছে আমার। আপনার মতো আকাশ কুসুম ভাবার মতো টাইম নাই বলে ধাক্কা দিয়ে হনহন করে নিচে চলে গেল। নূর যাওয়ার দিকে ইয়াদ কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে আছে। কি হলো এসব? ও কি এসব আবল তাবল বলল? সবই ওর মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে রুমে পা দিতেই ঢপাস করে পড়ে গেল। এই মায়া জিন্দিগিতে আর ভালো হইল না। চুল ঝাড়তে এসে বারান্দাকেই চুলের পানি দিয়ে ঝেড়ে গেছে। ফাজিল মাইয়া। কোমরে হাত দিয়ে ড্রয়িং রুমে সবার সাথে বসে একসাথে নাস্তা করছে, কিন্তু ইয়া তাকিয়ে আছে নূরের দিকে। কোমর ব্যথায় ঠিক করে হাঁটতেও পারছে না, আর বসতে তো আরও কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর পর ব্যথায় রাগি লুকে তাকাচ্ছে, কিন্তু নূরের তো সেদিকে খেয়াল করার সময় নেই বললেই চলে। সেই পাকা গিন্নিদের মতো কোমরে আঁচল গুজে সবাইকে খাবার দিচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে বিরক্তি নিয়ে। কিছুক্ষণ পর পর কানের পিঠে গুচ্ছে আর হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামের বিন্দুগুলো মুছছে। আচ্ছা, শাড়ি পরলে কি সব মেয়েদের এমন ম্যাচুরিটি এসে পড়ে? তখন কি সবাইকে এমন বড় বড় লাগে? হঠাৎ করে ইয়াদ আর চোখে নূরকে কিছুক্ষণ পর পর দেখছে আর ভাবছে কথাগুলো। কি রে দাদুভাই, খাচ্ছিস না কেন? বসে আছিস যে? আমার হয়ে গেছে দাদিমা, আর খাবো না। নূরের দিকে আর চোখে তাকিয়ে চেয়ার থেকে উঠতে উঠতে, কেউ যদি ভেবেই থাকে ঘরের কাজ দেখিয়ে পাকা গিন্নি সেজে আজ কোচিংয়ে যাবে না আর কিছু
বলবো না, তাহলে তার এটা নিহাত ভুল ধারণা। গম্ভীর হয়ে, আমি জানি আপনি যে আমার পরম সৌভাগ্য করে পাওয়া আল্লাহ থেকে অনলি ওয়ান পিস ইবলিস মার্কা জামাই, তাই এসব আশাও মনে আর দেখা দেয় না আমার। যাই হোক মিস্টার সাইকো, আপনি 1 মিনিট বসেন, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। মামুনি, আজ তুমি, আমি আর আপি মিলে রাতে রান্না করব, ঠিক আছে? গালে চুমু দিয়ে, আগে থেকেই বলে রাখলাম, তখন কিন্তু কোনোভাবে না করতে পারবে না আমাকে। আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে একটা, মুচকি হেসে। গাড়িতে বসে নূর মুঠোফোনে ক্যান্ডি ক্রাশ খেলছে আর ইয়াদ ড্রাইভ করছে, আর চোখে নূরের মতিগতি বোঝার চেষ্টা করছে। আজ এত শান্ত, আচ্ছা আমাকে দেখতে কি আজ সুন্দর লাগছে? ফোনের দিকে তাকিয়ে, মানে উফ, এত মানে টানে করেন কেন কথায় কথায়? কপাল কুঁচকে, কথা কি বোঝেন না? না কথায় ভেজাল আছে কোনটা? এত নিরামিষ হলে আমি টেম্পুটা চালামু কেমনে মশাই? এখানে টেম্পু আসলো কোথা থেকে যে তুমি চালাবে? আর গাড়ি থাকতে তুমি টেম্পু চালাবা কেন? হায় রে, বুঝলে বুঝ, না বুঝলে কুসপাতা। বিড়বিড় করে কিছু বললে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।